গাড়ি ড্রাইভ করার সময়ও সাদের মাথায় ঘুরপাক খাচ্ছে ফালাকের যত্ন করে স্যুপ খাইয়ে দেওয়ার মুহূর্তটা। সাদের মতো কঠিন স্বভাবের পুরুষের হৃদয়ে অনাবিষ্কৃত মহচ্ছন্নতা তৈরি করেছিল। ফালাকের এই নিবেদিত রূপটা সাদকে ধীরে ধীরে এক গভীর অতলে টেনে নিয়ে যাচ্ছে, যেখান থেকে ফেরা হয়তো আর সম্ভব নয়। গাড়িটা সিগনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে সাদের চোখ চলে গেল রাস্তার পাশের ফুটপাতে। মুহূর্তের জন্য সাদের হাতের স্টিয়ারিংয়ের ওপর ধরা আঙুলগুলো শক্ত হয়ে গেল। হৃৎস্পন্দন যেন দ্বিগুণ গতিতে লাফিয়ে উঠল। ফুটপাতে দাঁড়িয়ে আছে ফালাক, কিন্তু সে একা নয়। ফালাকের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে এক লম্বা চিপচিপে গড়নের তরুণ। ছেলেটার মুখে হাসি, আর ফালাকও তার দিকে তাকিয়ে কথা বলছে। সাদের চোখের মণি দুটো নিমেষে রক্তবর্ণ ধারণ করলো। সাদের তীক্ষ্ণ চলকর রগগুলো মুহূর্তে ভেসে উঠল। সাদের মাথায় যেন বজ্রপাত হলো, তার ভেতরে ভয়ঙ্কর হিংস্র সত্তা সজাগ হয়ে উঠল। ফালাক অন্য কোনো পুরুষের সাথে কোনো কিছু না ভেবে সাদ বিকট শব্দে ব্রেক কষে গাড়িটা সোজা ফুটপাতের গা ঘেঁষে থামালো। গাড়ির দরজাটা এমনভাবে সজোরে বন্ধ করলো যে পাশের পথচারীরা চমকে উঠল। সাদ বড় বড় পা ফেলে বুনো বাঘের মতো ধেয়ে গেল ফালাকদের দিকে। ফালাক কিছু বুঝে ওঠার আগেই সাদের বিশাল চওড়া অভয়টা এসে তাদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়ল। ফালাক চমকে উঠে তাকালো। আপনি এখানে? ফালাকের কথা শেষ হওয়ার সুযোগ দিল না সাদ। সাদের চোখ দিয়ে যেন হিংস্র আগুনের ফুলকি ঠিকরে বের হচ্ছে। সাদ ফালাকের তোয়াক্কা না করে ওই তরুণের শার্টের কলারটা নিজের লোহার মতো শক্ত মুঠোয় চেপে ধরল। হঠাৎ করে কলার চেপে ধরা ছেলেটা চমকে উঠে। এই যে মিস্টার, আপনি কে? কলার ছাড়ুন। শাট আপ, একদম মুখ বন্ধ রাখবি। সাদের গর্জন শুনে আশেপাশের মানুষ চমকে গেল। সাদ কলারটা আরো শক্ত করে পেঁচিয়ে ধরে ছেলেটার একদম মুখের কাছে নিজের রক্তবর্ণ চোখ দুটো নিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কাকে দেখে হাসছিস তুই? জানিস সে মেয়েটা কে? শি ইজ মাই ওয়াইফ, ডক্টর সাদ মির্জার বউ সে। আরেকবার যদি তোকে ওর সাথে দেখি তো তোকে পুঁতে ফেলবো। ফালাক আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। কান্না জড়ানো কণ্ঠে সাদের হাতটা ধরে ছাড়ানোর জন্য আকুল হয়ে উঠল। প্লিজ ছাড়ুন ওকে, আপনি ভুল বুঝছেন, উনি আমার একদম এক পা এগোবি না ফালাক। সাদ বাঘের মতো হুঙ্কার দিয়ে ফালাকের দিকে তাকালো। সেই চোখে এত উগ্র রাগ ছিল যে ফালাক শিউরে উঠে 2 পা পিছিয়ে গেল। সাদ এক ধাক্কায় ওই তরুণকে ফুটপাতে ফেলে দিয়ে ফালাকের কবজিটা নিজের মুঠোয় চেপে ধরল। ফালাকের হাত যেন মচকে যাওয়ার উপক্রম হলো। সাদ এক প্রকার টেনে হিঁচড়ে ফালাককে সেখান থেকে কিছু দূর নির্জন রাস্তার দিকে নিয়ে এলো। ফালাক ব্যথায় ও যন্ত্রণায় ছটফট করতে করতে কাঁদতে লাগলো। আমার হাত ব্যথা করছে, ছাড়ুন প্লিজ, আমার কথাটা তো অন্তত শুনুন। সাদ ফালাককে একটা দেওয়ালের সাথে সজোরে ঠেসে ধরে তার একদম মুখোমুখি হলো। সাদের তপ্ত নিঃশ্বাস ফালাকের গালে আছড়ে পড়তে লাগলো। শুনবো? আর কি শুনবো ফালাক? হ্যাঁ? সাদের গলার স্বর বিষাক্ত তীরের মতো ফালাকের বুকে গিয়ে বিঁধল। বিয়ের পরও অন্য পুরুষের সাথে রং-ঢং, অন্য পুরুষের সাথে গোপনে দেখা করা, এই জন্যই বুঝি সারা রাত জেগে আমার গায়ে জলপট্টি দিয়ে সতী সাবিত্রী স্ত্রী হওয়ার নাটক করেছিলে, যাতে আমার নজর এড়িয়ে সহজে অন্য কারো হাত ধরে পালিয়ে যেতে পারো। ফালাকের বুকের ভেতরটা যেন এক লহমায় 1000 টুকরো হয়ে গেল। সাদের মুখ থেকে এমন জঘন্য সন্দেহ শুনে ফালাকের নিঃশ্বাস আটকে এলো। আপনি আপনি আমাকে এত নিচু মনে করেন? উনি আমার এলাকার চেনা ভাই সুজন। উনি হঠাৎ রাস্তায় দেখে দাঁড় করিয়ে কথা বলেছিলেন। আপনি আমাকে এভাবে অপমান করতে পারলেন? সাদ ফালাকের কোনো কথায় কানে তুলল না। সাদ ফালাকের থুতনিটা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, ভাই, বাহ, খুব সুন্দর গল্প ফান্দা শিখেছ। ফালাক আর সহ্য করতে পারল না। সাদের এই অন্যায্য জঘন্য সুন্দরের কাছে ফালাকের হৃদয়ে সবটুকু যেন মুহূর্তের মধ্যে কান্নায় ভেঙে পড়ল। ফালাক নিজের সবটুকু শক্তি দিয়ে সাদকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফালাকের চোখের জল গাল বেয়ে অঝোর ধারায় ঝরছে। ফালাক সাদের চোখে দিয়ে তাকিয়ে তীব্র ঘৃণায় ও কষ্টে চিৎকার করে উঠল, আমার কথা যখন আপনি শুনবেনই না, তখন আর কোনোদিন আমার সামনে আসবেন না। আমি ঘৃণা করি আপনাকে, ঘৃণা করি আপনাকে। কথাটা বলেই ফালাক আঁচল দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে চলে গেল। ফুটপাত দিয়ে দৌড়ে পালানোর ফালাকের অভয়টার দিকে সাদ কিছুক্ষণ অপলক নজরে তাকিয়ে রইল। ফালাকের মুখের ঘৃণা করি আপনাকে শব্দটা সাদের মাথায় বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। সাদের ভেতরের শয়তানটাও যেন এক মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল। কিন্তু রাগের মাথায় সাদ নিজের অনুশোচনাকে পাত্তা দিল না। সে হনহন করে হেঁটে গিয়ে
নিজের গাড়িতে গিয়ে বসলো। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখতে সাদের মাথায় রক্ত উঠে গেছে। তীব্র আক্রোশে সাদ নিজের সমস্ত শক্তি গিয়ে ডান হাতের মুষ্টি পাকিয়ে স্টিয়ারিংয়ের উপর সজোরে এক ঘুষি মারল। ড্যামিট, ড্যামিট ফালাক! হাতের চামড়া ফেটে রক্ত ছিটকে বের হয়ে এলো। সাদের কোনো অনুভূতি হলো না। সাদ এক্সেলারেটরের পা চেপে গাড়িটাকে বাতাসে বেগে ছুটিয়ে নিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছানোর পর সাদের চেহারায় ভয়ের রূপ দেখে নার্স ও জুনিয়র ডাক্তারদের বুক কেঁপে উঠল। কেউ সাদের সামনে আসার সাহস পাচ্ছিল না। সাদ নিজের পার্সোনাল কেবিনে ঢুকে ভেতর থেকে সজোরে দরজাটা লক করে দিল। ভেতরে পা রাখতেই সাদের মাথার ভেতর সমস্ত রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। চোখের সামনে কেবল ফালাকের ওই তরুণীর দিকে তাকিয়ে থাকা আর ফালাকের বলে যাও ঘৃণা করে আপনাকে শব্দটুকু ঘুরপাক খাচ্ছিল। আহ! সাদ উন্মত্ত পশুর মতো গর্জন করে উঠল। কেবিনের এক্সিকিউটিভ কাঠের বড় টেবিলটার উপর রাখা ডক্টর কন্টেইনার, দামি ফাউন্টেন পেন, প্রেসক্রিপশনের প্যাড এক ঝটকায় ফ্লোরে ফেলে দিল। কাচের পানির জগ আর গ্লাসটার দেওয়ালে আছড়ে ফেলে ভেঙে গুঁড়িয়ে দিল। কাচের টুকরোগুলো চটকা দিয়ে পুরো কেবিনে মেঝেময় ছড়িয়ে পড়ল। পুরো কেবিন যেন এক তাণ্ডবে নেমে এলো। সাদের হাতে ক্ষত থেকে টকটকে লাল রক্তে ফ্লোরের কাচের টুকরার ছেঁড়া কাগজের উপর ফোঁটা ফোঁটা হয়ে ঝরে পড়ছে। কিন্তু সাদের শারীরিক কষ্টের চেয়ে তার বুকের ভেতরের ভয়ঙ্কর হিংসা হারানোর ভীতি বহুগুণে বেশি জ্বালাচ্ছিল। সাদ কেবিনের সোফাটায় বসে দুহাতে নিজের চুল খামচে ধরে হাঁপাতে লাগলো। রক্তে রাঙানো হাত, লাল হয়ে থাকা উগ্র চোখ, দুমড়ে মুচড়ে যাওয়া পুরো কেবিনটার মাঝে ডক্টর সাদ মির্জা এক বিষাদগ্রস্ত বন্যপ্রেমিক হিসেবে স্তব্ধ হয়ে বসে রইল। সাদের এই ভাঙচুর আর ক্ষোভের আগুন কীভাবে শান্ত হবে, নাকি এই ঝড় তাদের দুজনকে চিরতরে ছারখার করে দেবে, তা কেবল সময়ই বলতে পারে। রাত তখন প্রায় 11টা। হাসপাতালের কেবিনে ঘন্টার পর ঘন্টা নিঃশব্দে কাটিয়ে দেওয়ার পর সাদ শেষমেশ বাসায় ফিরল। পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে আছে। এক অদ্ভুত থমথমে নীরবতা গোপরাস্তে গিলে খাচ্ছে চারপাশটা। কোনো আলোর রেখা নেই, রান্নাঘর থেকে কোনো রান্নার সুবাস নেই। ফালাক! সাদ সোজা লিভিং রুমের আলোটা জ্বালিয়ে দিল। কোনো সাড়া নেই। সাদের বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় হঠাৎ চাবুক মারার মতো সজোরে মোচড় দিয়ে উঠল। বড় বড় পায়ে সোজা তাদের বেডরুমের দিকে ছুটে গেল। ফালাক! ফালাক! কোথায় তুমি? বেডরুমের দরজাটা ধাক্কা দিয়ে আলো জ্বালালো। রুমটা খালি, বিছানাটা একদম পরিপাটি করে গুছিয়ে রাখা। সাদ উন্মত্তের মতো ড্রেসিং টেবিলের দিকে তাকালো। সেখানে ফালাকের অর্নামেন্ট বক্স, প্রসাধনী সব আগের মতোই পড়ে আছে। সাদ ওয়ার্ড্রোবের দরজা এক ঝটকায় খুলে ফেলল। ফালাকের নিত্যদিনের কয়েকটা শাড়ি আর জামা কাপড় সেখান থেকে গায়েব। সাদ দুই হাতে নিজের চুল খামচে ধরে আবার লিভিং রুমে ধেয়ে এলো। এমন সময় ডাইনিং টেবিলে রাখা একটা কাচের পেপারওয়েটের নিচে চাপা দেওয়া সাদা কাগজের টুকরো সাদের নজরে পড়ল। সাদের পা দুটো যেন শতমন ওজনে মতো ভারী হয়ে গেল। সে ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে এলো। কাঁপা কাঁপা হাতে পেপারওয়েট সরিয়ে কাগজটা তুলে নিল। ফালাকের হাতের লেখায় ফুটে উঠেছে কতগুলো বিষাক্ত বাক্য। ডক্টর সাদ মির্জা, আমি জানি আপনার এই চিঠিটা পড়ার মতো ধৈর্য হয়তো নেই, কিন্তু তাও লিখে যাচ্ছি। আপনি ঠিকই ভেবেছিলেন আমার এই দম বন্ধ করা খাঁচায় আর থাকার এক মুহূর্তেরও ইচ্ছা ছিল না। কিন্তু আপনি যা ভেবেছেন সেই জঘন্য চরিত্রহীনতার কারণে আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না। আমি যাচ্ছি আপনার এই অন্যায্য সন্দেহ, উগ্রতা, অবিশ্বাসের হাত থেকে নিজের আত্মসম্মান বাঁচাতে। যে মানুষের স্ত্রী সততাকে বিশ্বাস করতে পারে না, যে মানুষটা একটুতেই আমাকে অন্যের সাথে জড়িয়ে অপমান করতে পারে, তার সাথে কোনো ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। আপনি তো ভেবেছিলেন আমি আপনার থেকে মুক্ত হতে চাই। হ্যাঁ, আজকে থেকে আমি আপনার সেই মুক্তি দিলাম। আমাকে আর খোঁজার চেষ্টাও করবেন না। ভালো থাকবেন। ফালাক! চিঠিটার প্রতিটি শব্দ পড়ার পর সাদের মনে হলো কেউ যেন তার বুকের ভেতর ঢুকে হাত দিয়ে শক্ত করে ধরে রাখা কলিজাটাকে একটানে ছিঁড়ে বাইরে ফেলে দিল। সাদের হাতের মুঠোয় কাগজটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল। সাদের চোখ দুটো নিমিষে রক্তবর্ণ ধারণ করলো। কিন্তু এবার সেই চোখে রাগের চেয়ে বেশি জায়গা করে নিল অতল শূন্যতা। সাদ হাঁটু গেড়ে বসে পড়ল ডাইনিং রুমের মার্বেল ফ্লোরে। সাদ দুই হাত মাথা চেপে ধরে ফ্লোরে বসে রইল। ফালাক সত্যি সত্যি তাকে ছেড়ে চলে গেছে। চলবে। এতদিন গল্প দিতে পারিনি কারণ আমি অসুস্থ, প্রচণ্ড জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, এই কারণে গল্প দিতে দেরি হলো।